আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জুলাই পুনর্জন্মের মাস, ব্যাপক সংস্কার না হলে আবারও ফিরে আসতে পারে স্বৈরাচার, সতর্ক করলেন প্রধান উপদেষ্টা। নতুনভাবে দেশ গড়ার অঙ্গীকার। হাসিনার অপরাধ ৭১-এ পাক বাহিনীকেও হার মানিয়েছে, মন্তব্য আইন উপদেষ্টার। ডিসেম্বরের মধ্যে জুলাই গণহত্যার টপ কমান্ডারদের বিচার শেষ করার আশা প্রসিকিউশনের। সংস্কার ও জুলাই সনদ ঘোষণা করে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান বিএনপির। ভয় দেখিয়ে এনসিপির লড়াই থামানো যাবে না, হুঁশিয়ারি নাহিদের। জুলাই সনদের খসড়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মিশ্র প্রতিক্রিয়া। তত্ত্বাবধায়ক সরকার প্রধান ও সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগের বিষয়ে এখনো মতানৈক্য। এবং অবশেষে ডাকসু নির্বাচন নিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান। তফসিল ঘোষণা, ৯ সেপ্টেম্বর ভোট গ্রহণ। প্রচারণায় রঙিন পোস্টার ব্যানার নিষিদ্ধ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ব্যাপক সংস্কার না হলে আবারও স্বৈরাচার ফিরে আসতে পারে বলে আশঙ্কা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে জুলাইকে পুনর্জন্মের মাস উল্লেখ করে নতুনভাবে দেশ গড়ার অঙ্গীকার করেন তিনি। এ সময় জুলাই যোদ্ধাদের ত্যাগের কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, তারাই সৃষ্টি করেছে একটি নতুন বাংলাদেশ। শরফুল আলমের রিপোর্ট। জুলাই অভ্যুত্থানের ২৫ বার্ষিকীর অনুষ্ঠানে জাতিসংঘের রিপোর্টের ভয়াবহ তথ্য তুলে ধরে প্রধান উপদেষ্টা জানান, মাত্র কয়েক সপ্তাহে প্রাণ হারান প্রায় ১৪০০ মানুষ। একে মানবতাবিরোধী গুরুতর অপরাধ জানিয়ে আবারও উদ্বেগ প্রকাশ করেন তিনি। জানান, সরকার গঠনের পর থেকেই অন্তর্বর্তী সরকার সংস্কারমূলক নানা উদ্যোগ হাতে নিয়েছে। জুলাইয়ের ৩৬ দিনে যে মহাতাণ্ডব, এই তাণ্ডবের প্রতিক্রিয়া কত গভীরভাবে আমাদের মধ্যে প্রথিত আছে সেটা আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। আমি পুনর্জন্ম লাভ করব। জুলাই আমাদের পুনর্জন্মের মাস। এটা শুধু স্বৈরাচারী মুক্তির বাস না, কতগুলো আঙ্গিক বিষয়, কতগুলো প্রলেপ বিষয়, এটা দিকে আমরা মনে করি যে আমরা কাজ করে ফেলেছি। সেখান থেকে যদি আমরা বিদায় করে মনে করি যে কাজ হয়ে গেছে, তাহলে আমরা বড় ভুল কাজ করলাম। আমাদের আগামীতে এখনো সুযোগ আছে। জুলাইয়ের শিক্ষা এখনো আমাদের কাছে তাজা আছে। মাঝে মাঝে ভয় হয় এই শিক্ষা ক্ষয়ে যাবে, ভুলে যাব, আবার অতীতের মতো ভাষা রপ্ত হয়ে যাবে, আবার সেই ভাষা ব্যবহার করব। গত এক বছরের ঘটনা প্রবাহ স্মরণ করতে গিয়ে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই যোদ্ধাদের আত্মত্যাগে ইতিহাসে এক নতুন অধ্যায় রচিত হয়েছে। কতগুলো আঙ্গিক বিষয়, কতগুলো প্রলেপ বিষয়, এটা দিকে আমরা মনে করি যে আমরা কাজ করে ফেলেছি। সেখান থেকে যদি আমরা বিদায় করে মনে করি যে কাজ হয়ে গেছে, তাহলে আমরা বড় ভুল কাজ করলাম। আমাদের আগামীতে এখনো সুযোগ আছে। জুলাইয়ের শিক্ষা এখনো আমাদের কাছে তাজা আছে। মাঝে মাঝে ভয় হয় এই শিক্ষা ক্ষয়ে যাবে, ভুলে যাব, আবার অতীতের মতো ভাষা রপ্ত হয়ে যাবে, আবার সেই ভাষা ব্যবহার করব, আবার সেই ব্যাখ্যা ব্যবহার করব। সেই দিকে যাতে আমাদের যেতে না হয় আর কোনোদিন, এই পথ একেবারে বন্ধ করে দেওয়া। এই পথের কোনো ঠিকানা আমরা যাব না। আমাদের নতুন পথ রচনা হবে, সেই পথের দিকে আমরা যাব, সেই আমাদের কমিটমেন্ট।
প্রধান উপদেষ্টা জানান, দেশে নতুন রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে, যেখানে অন্তর্বর্তীমূলক, অংশগ্রহণ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন করা হবে। এমন একটি সমাজ ব্যবস্থা গঠন করা হবে যাতে প্রতিটি নাগরিক মর্যাদা ও স্বাধীনভাবে বাঁচতে পারে। জি, আসসালামু আলাইকুম। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। আসসালামু আলাইকুম। ডিসেম্বরের মধ্যে জুলাই গণহত্যার নেতৃত্ব দানকারী টপ কমান্ডারদের বিচার শেষ হবে বলে আশা করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আর আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, শেখ হাসিনা ও তার দোসররা যে অপরাধ করেছে ৭১-এ হানাদার বাহিনীও তা করেনি। জুলাই গণহত্যার বিচার ও তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। এ সময় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, জুলাই গণহত্যার বিচার না হলে বিচার বিভাগের ওপর জনগণের আস্থা থাকবে না। বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫-এর শুরুতে জুলাই আন্দোলনের উপর ৩০ মিনিটের একটি দৃশ্যচিত্র প্রদর্শনের পর মঞ্চে নিজেদের অনুভূতির কথা জানান শহীদদের স্বজনরা। অভিযোগ করেন, গত এক বছরেও তাদের সাথে দেখা করেননি প্রধান উপদেষ্টা। দণ্ডিত আসামি ছিলেন, সেটা মাফ করে নিয়েছেন। উনি অনেকগুলো প্রতিষ্ঠানের পারমিশন নিয়েছেন আমাদের সন্তানদের রক্তের উপর দাঁড়িয়ে। এখন আমাদের মুখোমুখি হতে উনি ভয় পায় কেন? এ সময় অভিযোগের জবাব দেওয়ার চেষ্টা করেন আইন উপদেষ্টা। জুলাই আন্দোলনের বিচারে সরকারের আন্তরিকতার ঘাটতি নেই জানিয়ে তিনি বলেন, এমন কিছু ব্যবস্থা করা হবে যাতে পরবর্তী কোনো সরকার এ বিচার বন্ধ করতে না পারে। তিনি বলেন, অপরাধের মাত্রায় হাসিনা সরকার হানাদার পাকিস্তানিদেরও ছাড়িয়ে গেছে। যুদ্ধের ময়দানে আপনি যদি ডেড বডি পুড়িয়ে ফেলেন, এটা যুদ্ধ অপরাধ। শেখ হাসিনা এবং তার দোসররা যে অপরাধ বাংলাদেশে করেছে, আমি সরি, আমার মনে হয় 1971 সনে পাকিস্তানি বাহিনী এত জঘন্য অপরাধ করে নাই। আপনারা আমাদের উপর বিশ্বাস রেখেন, আমরা আমার দায়িত্বে বিন্দু মাত্র অবহেলা করি না। এমন ভাবে বিচারের অকাট্য সাক্ষ্য প্রমাণ আমরা রেখে যাব, কোন সরকার চাইলেও বিচার থেকে সরতে পারবে না, এটা আপনারা নিশ্চিত থাকেন। বন ও পরিবেশ উপদেষ্টা বলেন, জুলাই গণহত্যার নির্দেশদাতারা কিভাবে পালিয়ে গেলেন তারও বিচার হওয়া উচিত। এখনো বন্ধ হয়নি গ্রেফতার ও জামিন বাণিজ্য। আর চিফ প্রসিকিউটর জানান, পুরোগতিতে চলছে জুলাই গণহত্যার বিচার। যারা নির্দেশদাতা তারা কিন্তু প্রায় সকলেই দেশ থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। এই যে দেশ থেকে তারা চলে যেতে সক্ষম হলেন, এটাও তো একটা বিচারের দাবি রাখে। দেশকে আমরা ওই ব্যক্তি, গোষ্ঠী আর দলীয় স্বার্থের উপরে রেখে পরিবর্তন না করি, তাহলে আসলে বিচার শুধুমাত্র একটা প্রাতিষ্ঠানিক আয়োজন হয়েই থাকবে। শেখ হাসিনার মামলা সাক্ষী দেওয়ার জন্য বাংলাদেশের মোটামুটি 18 কোটির মধ্যে 10 কোটি লোক সাক্ষী দেওয়ার জন্য রেডি আছে। বিচার প্রক্রিয়া নির্দিষ্ট গতিতেই চলছে, স্ট্যান্ডার্ড মেনটেন করে আমরা করছি এবং এটা সমাপ্ত অবশ্যই আমরা নির্ধারিত সময়ের মধ্যে করব। এই বিচার বছরের পর বছর সময় লাগবে তা না। যেভাবে বিচার প্রক্রিয়া আগাচ্ছে, টপ কমান্ডারদের বিচার, একটা বড় অংশের বিচার আগামী ডিসেম্বরের মধ্যেই সমাপ্ত হবে বলে আমরা আপনাদেরকে আশ্বাস দিতে পারি। জুলাই গণহত্যার বিচারকে যারা বাধাগ্রস্ত করবে তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে বলে মন্তব্য করেন আমার দেশ পত্রিকার সম্পাদক। বাংলাদেশের তরুণ যদি জেগে উঠতো এই জুলাই বিপ্লবে। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। যে সমস্ত মহৎ কাজ অবিলম্বে সংস্কার ও জুলাই সনদ ঘোষণা করে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেসক্লাবে এক স্মরণ সভায় সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের বিরোধিতা করে তিনি বলেন, নতুন নতুন দাবি সামনে আনা হলে সংকট আরও বাড়বে। 12টি মৌলিক সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলো ঐকমত্যকে ইতিবাচক দাবি করে তিনি বলেন, জনগণের ভাগ্যের উন্নয়ন নিশ্চিত করতে না পারলে কোনো সংস্কার কাজে আসবে না। রিপোর্ট মইনুল আহসানের। সাবেক ছাত্রনেতা প্রয়াত শফিউল বারী বাবুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় 90-এর স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে 24-এর জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির ছাত্রদলের সাবেক বর্তমান নেতারা এক মঞ্চে হাজির হন। এ সময় সাবেক ছাত্রনেতারা সংস্কার, বিচার সহ নানা ইস্যুকে সামনে এনে নির্বাচন বাধাগ্রস্ত করার চক্রান্ত হচ্ছে বলে অভিযোগ করেন। আজকে দেশে ষড়যন্ত্র চলছে, চক্রান্ত চলছে, তাদের সংস্কারের লক্ষ্য হচ্ছে বিএনপিকে কিভাবে ছোট করা যায়, সমস্ত প্রক্রিয়াগুলো সেই দিকেই এগুচ্ছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপিকে সবচেয়ে বড় সংস্কারপন্থী দল দাবি করে বলেন, তাই ঐকমত্য কমিশনের উদ্যোগকে সফল করতে সব রকম সহযোগিতা করে যাচ্ছে তার দল। 12টা মৌলিক বিষয়ের পরিবর্তনে সবগুলো দল এক হয়েছে।
দিস ইজ এ পজিটিভ স্টেপ। বাইরে থেকে এসে বসে বা কাউকে আপনার নতুন নতুন চিন্তা ভাবনা দিয়ে কিন্তু দেশের সমস্যার সমাধান করা যায় না। আবারও দ্রুত জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানান বিএনপি মহাসচিব। অবিলম্বে সংস্কারগুলো শেষ করুন, সেই সনদ ঘোষণা করুন, আর দয়া করে নির্বাচনের যে তারিখটা নির্ধারণ করেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে লন্ডনের বৈঠকে বসে যেটাতে জাতীয় অনুপ্রাণিত হয়েছে, আশান্বিত হয়েছে, সেই সময়টাতে নির্বাচন দিন। এর আগে রাজধানীর বনানীতে জুলাই আন্দোলনে শিশুদের ভূমিকা নিয়ে আয়োজিত অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, 5 আগস্টের পর অনেকের ভাগ্যের উন্নয়ন ঘটলেও অন্তর্বর্তী সরকার গুম খুনের শিকার এবং শহীদ পরিবারের পাশে দাঁড়াতে ব্যর্থ হয়েছে। আমরা সংস্কার চাচ্ছি, সেই সংস্কার, সেই কাঠামো যদি আমার মানুষের সার্বিক উন্নয়নে না আসে, আমাদের এই শিশুদের ভবিষ্যৎকে নির্মাণ করতে সাহায্য না করে, তাহলে সেই সংস্কার কোনো কাজে আসবে বলে আমি মনে করি না। অনুষ্ঠানে শেখ হাসিনার শাসন আমলে গুমের শিকার বিএনপি নেতাকর্মীদের পরিবারের পক্ষ থেকে স্বজনদের সন্ধান দাবি করা হয়। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। এনসিপির লড়াই চলবে, ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তায় শহীদের স্মরণে ও জুলাই পদযাত্রায় তিনি কথা বলেন। এ সময় নাহিদ বলেন, শুধু গোপালগঞ্জ নয়, গাজীপুরেও মুজিববাদের কবর দেবে এনসিপির নেতাকর্মীরা। এ সময় উত্তরাঞ্চলের এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, গাজীপুরে জুলাই গণ অভ্যুত্থানে শহীদের অবদান মুজিববাদের অনুসারীরা মুছতে পারবে না। এর আগে দুপুরে টাঙ্গাইলের নিরালা মোড়ে আয়োজিত সমাবেশে এনসিপির শীর্ষ নেতা নাহিদ ইসলাম বলেন, ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশ গড়তে চান তারা। এই বাংলাদেশের প্রশাসনকে, পুলিশকে, অন্যান্য বাহিনীকে বাংলাদেশের জন্য দেখতে চাই, বাংলাদেশের মানুষের জন্য দেখতে চাই। আগামীর বাংলাদেশে আমরা মিডিয়াকেও কোন ব্যক্তি, গোষ্ঠী, দলের দালাল হিসেবে দেখতে চাই না। কোন ধরনের দলীয়, ব্যক্তিগত অন্য কোন প্রভাবের প্রোটেকশন দিয়ে এই বাংলাদেশে আর চাঁদাবাজদের রক্ষা করা যাবে না। বাংলাদেশের কোন একজন জাতির পিতা নয়, বাংলাদেশে অনেকজন জাতির পিতা রয়েছে, তার মধ্যে অন্যতম রয়েছে মাওলানা ভাসানী। কয়েকদিন ধরেই রংপুরের গঙ্গাছড়া একটি উপজেলায় আমাদের হিন্দু জনগোষ্ঠীদের বাসভবনে, বাড়িঘরে হামলা চালানো হয়েছে, লুটপাট চালানো হয়েছে। আমরা তীব্র নিন্দা জানাই। ধর্ম অবমাননার অভিযোগে আমাদের নবীজিকে সেখানে কটূক্তি করা হয়েছে। আমাদের নবীজিকে যদি কেউ কটূক্তি করে, আমাদের ধর্মকে যদি কেউ অবমাননা করে, আমরা অবশ্যই তার বিচার চাই। তত্ত্বাবধায়ক সরকার প্রধান ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগের বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে এখনো একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। একই সাথে কমিশনের পক্ষ থেকে দলগুলোকে পাঠানো জাতীয় সনদের খসড়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে তারা। তবে কমিশনের সহ সভাপতি ড আলী রিয়াজ বলেছেন, 2 পর্যায়ের আলোচনায় একমত হওয়া বিষয়গুলো সমন্বয় করে এ মাসেই চূড়ান্ত করা হবে জাতীয় সনদ। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। ঐকমত্য কমিশনের সাথে দ্বিতীয় দফার 21তম দিনের সংলাপের আলোচ্য বিষয় ছিল তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নিয়োগ, ন্যায়পাল সহ সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ প্রক্রিয়া এবং সংসদে নারী প্রতিনিধি নির্বাচন। দীর্ঘ আলোচনায় বেশ কয়েকটি দল তত্ত্বাবধায়ক সরকার প্রধান নিয়োগের ক্ষেত্রে বাছাই কমিটির দেয়া মনোনয়ন মানার প্রস্তাবে রাজি হয়, আর কয়েকটি দল র্যাঙ্কিং পদ্ধতির প্রস্তাব দেয়। কেউ কেউ ত্রয়োদশ সংবিধান অনুযায়ী সুপ্রিম কোর্টের সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান করার সুপারিশ করেন। এছাড়া ন্যায়পাল নিয়োগের ক্ষেত্রে সংবিধান নয়, আইন মানার প্রস্তাব করে বিএনপি। আর নারী আসন নিয়েও একমতে আসতে পারেনি দলগুলো। কোন কোন দল র্যাঙ্ক চয়েস পদ্ধতিতেই আর তারা যেতে চাচ্ছেন না, অথবা এই পদ্ধতিটা বিষয়ে সিদ্ধান্ত কি হবে সেটা পরবর্তী সংসদ অথবা জনপ্রতিনিধিদের হাতে ছেড়ে দিতে চাইছেন। আমরা অনেকগুলো দল এটাকে সিরিয়াসলি অপোজ করেছি এবং বিএনপির কাছে আমরা অনুরোধ করেছি যে আপনারা এই জায়গায় অন্তত একমত হন, এই জায়গায় অন্তত নোট অফ ডিসেন্ট আপনারা দিয়েন না। এছাড়া ঐকমত্য কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোকে পাঠানো জুলাই সনদের খসড়া নিয়েও প্রতিক্রিয়া জানিয়েছে দলগুলো। মোটা দাগে যে খসড়াটা দেয়া হয়েছে সেই খসড়াটার ব্যাপারে আমরা দলীয় ফর্মে আলাপ আলোচনা করছি। আমাদের অফিসিয়াল যে পজিশন এবং যে সংযোজন বিয়োজনগুলোর জায়গা রয়েছে, অবশ্যই রয়েছে, সেগুলো আমরা আপনাদেরকে আরো ফরমালি সামনের দিনে আমরা উপস্থাপন করব। ঐকমত্য কমিশনের যে সমস্ত বিষয়গুলো আলোচনা হচ্ছে, আমরা একমত হচ্ছি বা সিদ্ধান্ত হচ্ছে,
সেগুলো কিভাবে বাস্তবায়ন হবে এই ব্যাপারে কোনো ধরনের ইঙ্গিত স্পষ্টভাবে নাই, বরং যেটা লেখা হয়েছে সেটা একেবারেই শুধু হতাশাব্যঞ্জক নয়, এটা ডেঞ্জারাস। কি কি বিষয়ে ঐকমত্য হয়েছে এই বিষয়গুলো ওখানে নাই, সেটা পরে দেয়া হবে। এখন যেটা হয়েছে সেই খসড়ার সাথে আমরা মোটামুটি একমত। আমরা আমাদের যেগুলো সংশোধনী থাকবে ভাষাগত আর কি, বাক্যগত, অন্য কিছু বিষয় নেই। অঙ্গীকারের বিষয়ে আমরা একমত। সেই ভাষা বাক্য শব্দ ওখানে আমাদের যা যা সংশোধনী অবজারভেশন থাকবে এটা আমরা কালকে জমা দেব। তবে কমিশনের সহসভাপতি বলছেন 31 জুলাইয়ের মধ্যেই আলোচনা শেষ করে জুলাই সনদ চূড়ান্ত করা হবে। 31 জুলাইয়ের মধ্যে আমরা যেভাবেই হোক আমাদের সনদের একটা চূড়ান্ত রূপ অন্তত পক্ষে যে সমস্ত বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা হয়েছে সেগুলো সুস্পষ্ট করা দরকার করতে হবে এবং সনদে অন্তর্ভুক্ত করতে হবে। এখন পর্যন্ত প্রাথমিক পর্যায়ের ঐকমত্যের জায়গাগুলো এবং গত এই পর্যায়ে যেগুলো হয়েছে সেগুলো সমন্বিত করে পরশুদিনের মধ্যে আমরা একটা সনদের জায়গায় পৌঁছাবো। এদিন সংলাপে 30টি রাজনৈতিক দল অংশ নেয়। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। হালনাগাদ শেষে আগামী 10 আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। 31 আগস্টের মধ্যে প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। বিকেলে নির্বাচন ভবনে এসব তথ্য জানান ইসির সিনিয়র সহকারী সচিব নাসির উদ্দিন। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখেই একটি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। চূড়ান্ত তালিকা প্রকাশের আগে 21 আগস্ট পর্যন্ত দাবি আপত্তি নিষ্পত্তি করা হবে বলেও জানান সচিব। সবশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী বর্তমানে দেশে মোট ভোটার 12,37,32,74 জন। অবশেষে ডাকসু নির্বাচন নিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর জসিমউদ্দিন। তফসিল অনুযায়ী কাল খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। বিস্তারিত খায়রুল ইসলামের রিপোর্টে। দীর্ঘ 5 বছর পর আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর জসিমউদ্দিন। ডাকসুর তফসিল ঘোষণা করছি। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, ডাকসু নির্বাচন হলো তাদের প্রাণের দাবি। দীর্ঘ আন্দোলন করেছি ডাকসুর জন্য, যে আমরা অনুসরণ করেছি অবস্থান কর্মসূচির মাধ্যমে, যে আমরা একটা ডাকসু নির্বাচনের তফসিল পেয়েছি আমাদের জন্য এবং সর্বোপরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য এটা একটা উৎফুল্ল এবং আপনার আনন্দের বিষয়। কোনো বিশেষ দল নাও চাইতে পারে ডাকসু, কারণ তাদের মনে হতে পারে তারা জয়লাভ করবে না, অথবা তারা এই স্বাভাবিক একটা সময়ে তারা প্রভাব ফেলতে পারবে না, এই জন্য তারা না চাইতে পারে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতির আতরগোলমাল হয়। এখানে শিক্ষার্থীদের কে রাজনীতি করার সুযোগটা দিতে হবে এবং সেটা রাজনীতিটা হবে লেজর ভিত্তিক না, রাজনীতিটা হবে স্টুডেন্টদের জন্য, আপামর বাংলাদেশের মানুষের জন্য, তাদের অধিকারের জন্য। তফসিল অনুযায়ী খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে 30 জুলাই। খসড়া ভোটার তালিকা আপত্তি গ্রহণের শেষ তারিখ 6 আগস্ট। এরপর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে 11 আগস্ট। ভোট গ্রহণের তারিখ ও সময় 9 সেপ্টেম্বর 2025 মঙ্গলবার সকাল 8টা থেকে অপরাহ্ন 3টা পর্যন্ত। ভোট গণনা তারিখ ও সময় 9 সেপ্টেম্বর 2025 মঙ্গলবার ভোট গ্রহণের পরপরই। ভোটের ফলাফল প্রকাশ 9 সেপ্টেম্বর 2025 মঙ্গলবার ভোট গণনার পরপরই। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের দিন 25 আগস্ট। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে 26 আগস্ট। খায়রুল ইসলাম, ATN বাংলা, ঢাকা। রংপুরে আবু সাইদ হত্যা মামলায় 30 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামীকাল পর্যন্ত মুলতবি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। ওই দিনও পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীদের বক্তব্য শুনবে আদালত। আজ শুনানিতে আসামি সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, বরখাস্ত কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশের পক্ষে তাদের আইনজীবীরা শুনানি করেন। এতে আসামিদের মামলা থেকে অব্যাহতির আবেদন জানান তারা। পরে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী বুধবার পর্যন্ত শুনানি
মুলতবি করেন। এছাড়া পলাতক 24 আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত কোনো আইনজীবী কার কার পক্ষে শুনানি করবেন তা নির্ধারণ করে দেন বিচারপতি। এর আগে সকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, বরখাস্ত হওয়া এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় সহ 6 আসামিকে ট্রাইব্যুনালে আনা হয়। গতকাল অভিযোগ গঠনের শুনানিতে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম শুনানি করেন। আমাদের কাছে যথেষ্ট ডকুমেন্ট আছে এবং চার্জ গঠন না হওয়ার মতো কোনো উপাদান আছে বলে আমরা মনে করি না। অবশ্যই চার্জ হবে, প্রপার ট্রায়াল অবশ্যই হবে। সেই ট্রায়ালের ভেতর দিয়ে শরীফুল ইসলাম মুক্ত হবেন বলে আমি আশা করি। আমি একজন কনস্টেবলের সাথে রাষ্ট্রের কোনো প্রাইম মিনিস্টার অথবা অন্যান্য মিনিস্টার কথা বলতে পারেন না। ওনার বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগটা ডাইরেক্ট প্রুফটা নেই। বাংলাদেশ ও পাকিস্তানের সাথে ত্রিপক্ষীয় জোট করতে চায় চীন। এতে 3 দেশের জনগণ এবং দক্ষিণ এশিয়া উপকৃত হবে বলে জানিয়েছেন ঢাকাস্থ চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। জাতীয় প্রেসক্লাবে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিক্যাপ টকে অংশ নিয়ে তিনি একথা জানান। অন্তর্বর্তী সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে এমন প্রত্যাশা জানিয়ে রাষ্ট্রদূত বলেন, নির্বাচন ইস্যুতে বাংলাদেশের জনগণ ও রাজনৈতিক দলগুলোই সিদ্ধান্ত নেবে। রিপোর্ট ইয়াসিন রানার। চীনের রাষ্ট্রদূতকে নিয়ে ডিক্যাপ টকের আয়োজন করে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অফ বাংলাদেশ। এতে চীন বাংলাদেশের সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, চিকিৎসা সহযোগিতা, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, বাংলাদেশ পাকিস্তানকে নিয়ে নতুন জোট, বাংলাদেশের নির্বাচন সহ নানা বিষয়ে কথা বলেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, নতুন জোট হলে 3 দেশের জনগণ উপকৃত হবে, সমৃদ্ধ প্রতিবেশী গড়ে উঠবে। এই অঞ্চলের কোনো দেশ চাইলে জোটে যুক্ত হতে পারবে বলেও জানান তিনি। বাংলাদেশ ও পাকিস্তানের সাথে যৌথ উদ্যোগে কাজ করতে চায় চীন। আমাদের লক্ষ্য উন্নত ও সমৃদ্ধ প্রতিবেশী গড়ে তোলা ও তাদের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখা। ইয়াওয়েন আরো বলেন, প্রতিবেশী দেশ হিসেবে চীন বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করে। চীন প্রত্যাশা করে অন্তর্বর্তী সরকার একটি সুন্দর নির্বাচন আয়োজন করতে পারবে। বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে বলে আশা করি। তবে কখন নির্বাচন হবে বাংলাদেশের জনগণ ও রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীন বাংলাদেশের সাড়া পাওয়ার অপেক্ষায় রয়েছে বলেও জানান দেশটির রাষ্ট্রদূত। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় এখনো পর্যন্ত জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে 33 জন ভর্তি রোগী রয়েছেন। তাদের শারীরিক চিকিৎসা ও মানসিক পরিচর্যার পর ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়াও সংকটাপন্ন 3 জন নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন। তিনি বলেন, 33 জনের মধ্যে শিশুর সংখ্যা 27 এবং প্রাপ্তবয়স্ক 6 জন, আর 30% ওপর দগ্ধ রোগীর সংখ্যা 8। কাউকে ছাড়পত্র দিচ্ছি না, বাট আমরা তাদের ক্লোজ অবজারভেশনে রাখছি। তারা ছাড়পত্র দেওয়ার মতো কয়েকদিনের মধ্যে আরো কয়েকজনের হবে। বুঝতেই পাচ্ছেন যে সমস্ত রোগীগুলো কেবিনে আমরা শিফট করছি, তাদের অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে, কিন্তু কিছু কিছু বিষয় আছে, ড্রেসিং করবার মতো আরো বিষয় আছে। অনেক রোগীর পরবর্তী পর্যায়েও কিছু চিকিৎসা প্রয়োজন হবে, কিছু অপারেশনেরও প্রয়োজন হবে। সে ব্যাপারে আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই, এই বিষয়টা আমরা আমাদের পুরোপুরি আমাদের ডেটা সংরক্ষণ থাকবে। সিঙ্গাপুরে যাদের যাওয়ার কথা ছিল তারাই গেছে। মাইলস্টোন স্কুলে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা নিয়ে তথ্য গোপন করার কিছু নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যসেবা সচিব সাইদুর রহমান। তিনি বলেন, মৃতের সংখ্যা নিয়ে বিতর্কের অবকাশ নেই। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণমাধ্যম কর্মীদের জন্য মানসিক স্বাস্থ্যসেবা কর্মসূচি খোলা জানালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তার মতে, পেশাগত দায়িত্ব পালনে কর্মীদের মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। কোনো ব্যক্তির মাধ্যমে যেন মানসিক স্বাস্থ্য বাধাগ্রস্ত বা অন্যের ক্ষতির কারণ না হয়, সেদিকে মনোযোগী হতে হবে। গণমাধ্যম কর্মীদের জন্য মিডিয়া হাউসগুলোতে কাউন্সিল সেবা চালুর পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যসেবা সচিব। এখন 33 জন রোগী আছে বিভিন্ন হাসপাতালে, আর আজকের পরিসংখ্যান অনুযায়ী 34 জন আমাদের মাসে চলে গেছে। আমরা চিন্তা করলাম যে আসলে 33-এর বাইরে আসলে অনেক মানুষ কিন্তু ট্রমাটাইজ হয়েছে, যারা কথা বলতে পারছে। তারা মৃত্যু সংখ্যা নিয়ে একটা ডিবেট ছিল। এখানে মৃত্যু সংখ্যা নিয়ে ডিবেট করার কোনো সুযোগ নেই, আমরা তো নাম ভিত্তিক তালিকা করছি।
সেক্ষেত্রে কারো যদি কোনো কনফিউশন থাকে আমাদের এসে বলতে হবে যে এই নামটা যৌথ, সেটা যদি সঠিক হয় তাহলে এখানে আসলে নাম হাইড করার কোনো সুযোগ নেই, হাইড করে কোনো লাভ হবে। প্রায় 5.5 মাস বন্ধ থাকার পর খুলেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। একাডেমিক ছুটি কমিয়ে পাঠদানের ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। অন্যদিকে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় গঠিত কমিটি তদন্ত চালিয়ে যাবার পাশাপাশি বাকি সমস্যাগুলো পর্যায়ক্রমে নিরসনের কথা জানিয়েছেন নতুন উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ মাকসুদ হেলালি। খুলনা থেকে এস এম হাবিবের রিপোর্ট, জানাচ্ছেন এস এম আশরাফ। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ নিয়ে সংঘর্ষ এবং একে কেন্দ্র করে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় 5 মাস বন্ধ থাকার পর মঙ্গলবার শিক্ষার্থীদের কোলাহলে মুখরিত হয়ে উঠেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট ক্যাম্পাস। সোমবার নিরাপত্তা কমিটির সভা শেষে ক্লাসসহ একাডেমিক কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের সকল হল ও ল্যাব খুলে দেন নতুন উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ মাকসুদ হেলালি। শিক্ষার্থীদের কোলাহলে প্রাণ ফিরে পায় ক্যাম্পাস ও ক্লাসরুম। আজকে সকালে আমাদের 2টা ক্লাস হয়েছে, 3টা হওয়ার কথা ছিল, একটা মানে স্যারের ক্লাস শেষ হয়ে গেছিল আগে, এই জন্য ওই ক্লাসটা হয়নি, আর বাকি 2টা ক্লাস হয়েছে। আর স্টুডেন্ট অনেক আসছে। দীর্ঘ 5 মাস পর আমাদের আজকে শুরু হলো। সকালের ক্লাস ছিল, 2টা ক্লাস আমরা করলাম। আমাদের অনেক গ্যাপ গেছে, এখন আমরা এরিয়া কভার করার জন্য চেষ্টা করতে, মানে স্যাররা চেষ্টা করতেছে। ক্যাম্পাসে অনেক বিষয় আছে যা সমাধান সময় সাপেক্ষ বলে জানান নতুন উপাচার্য ড মোহাম্মদ মাকসুদ হেলালি। সবার মতামত সহায়তা নিয়ে কুয়েটের শিক্ষা কার্যক্রম এগিয়ে নেওয়ার কথাও জানান তিনি। সবার সঙ্গে বসেছি, বারে বারে বসেছি, বারে বারে সবার সঙ্গে কথা বলেছি, এই সমন্বয়টা করার চেষ্টা করেছি। আমার কাছে শুধু সমন্বয় করার কিছু না, আমি সমন্বয় করার চেষ্টা করেছি, সবাইকে বারবার বললে সমন্বিত করার চেষ্টা করেছি, আর কিছু। গত 18 ফেব্রুয়ারি ক্যাম্পাসে রাজনীতি বন্ধের দাবিতে কুয়েট শিক্ষার্থীদের দুই পক্ষ সহ বহিরাগতদের ত্রিমুখী সংঘর্ষ হয়। শিক্ষার্থী ও শিক্ষকদের পাল্টাপাল্টি নানা দাবির পরিপ্রেক্ষিতে বন্ধ হয়ে যায় বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সবাইকে ঐক্যবদ্ধভাবে মাদক ও সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজে আদাবর মোহাম্মদপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসা শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে জনসচেতনতামূলক র্যালিতে অংশ নিয়ে এই আহ্বান জানান তিনি। এই সময় উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আব্দুল হাই শিকদার এবং বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী, বিশিষ্ট ব্যক্তি ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। রাষ্ট্র সংস্কারের পাশাপাশি রাজধানীর খেলার মাঠগুলোকে দখলমুক্ত করার দাবি জানিয়েছে পরিবেশবাদী সংগঠনগুলো। কেন্দ্রীয় শহীদ মিনারে পরিবেশবাদী যুব সংগঠন গ্রিন ভয়েসের ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এই দাবি জানানো হয়। পরে সারা দেশের মাঠ, পার্ক ও উন্মুক্ত স্থান সংরক্ষণ সহ 9 দফা দাবিতে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি দেয় পরিবেশ সংগঠনগুলো। বিস্তারিত মাজহারুল হক মুহাজিরের রিপোর্টে। একটা সময় বিকেলবেলা মাঠে খেলাধুলা, দৌড়ঝাঁপ ও আড্ডার মাধ্যমে সামাজিক সম্পর্ক গড়ে উঠলেও এখন আর তা চোখে পড়ে না। সোশ্যাল মিডিয়া আর ভার্চুয়াল জগতে ডুবে যাচ্ছে তরুণ প্রজন্ম। তাই তো তরুণদের স্বাভাবিক জীবনে ফেরাতে রাজধানীর খেলার মাঠগুলো দখলমুক্ত করার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন পরিবেশ নিয়ে কাজ করা সংগঠনগুলোর সদস্যরা। সকলের কণ্ঠে এক স্লোগান, খেলার মাঠে মেলা নয়, খেলার মাঠে খেলতে চাই। বাচ্চা কাচ্চারা খেলার জন্য কোনো মাঠ পাচ্ছে না, তাদের মানসিক বিকাশে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা ফোনে আসক্ত হয়ে যাচ্ছে। ঢাকা শহরে যে পার্কগুলো রয়েছে আপনারা খোঁজ নিয়ে দেখবেন, এমন অনেকগুলো পার্ক রয়েছে যেগুলো সবার জন্য উন্মুক্ত না। তো যখন একটা ফাঁকা জায়গা পাওয়া যায় সেখানে কিছু না কিছু একটা লিস্ট দিয়ে দেওয়া হচ্ছে, সেখানে দখলদার বাণিজ্য করা শুরু করে দিয়েছে। এর আগেও আমরা আনোয়ারা উদ্যানটি মুক্ত করার জন্য অনেকবার গিয়েছি, তারা আমাদেরকে আশ্বাস দেওয়ার পরেও প্রত্যাশিত ফলাফল পায়নি। সরকারি সংস্থাগুলো রাজধানী যেসব মাঠ দখল করে রেখেছে তা দ্রুত সময়ের মধ্যে উন্মুক্ত করার দাবিও জানান পরিবেশ আন্দোলনের নেতারা। আমরা যদি আমাদের মাঠকে রক্ষা না করি, আমরা কোনোভাবে আমাদের ভবিষ্যৎকে আগামীতে ভালোভাবে দেখতে পারবো না। বৈষম্যের কথার বিরুদ্ধে যুদ্ধ করার কথা বলে এই সনদ স্বাক্ষর হচ্ছে, সেখানে পরিবেশ, উন্মুক্ত স্থান, খেলার মাঠ অগ্রাধিকার পেতেই হবে। এদিন প্রধান উপদেষ্টা বরাবর 9 দফা দাবিতে স্মারকলিপি দেয় পরিবেশবাদী যুব সংগঠন গ্রিন ভয়েস। এতে সংহতি জানান পরিবেশ নিয়ে কাজ করা সব চেনা মুখ। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা।
ফরিদপুরের নগরকান্দা এলাকায় র্যাব পরিচয় 2 স্বর্ণ ব্যবসায়ীকে বাস থেকে নামিয়ে ডাকাতির অভিযোগে 5 জনকে আটক করেছে র্যাব। কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে র্যাব 10-এর অধিনায়ক জানান, স্বর্ণ ব্যবসায়ী জয়দেব আধ্য ও বিশ্বনাথ আধ্য পুরনো ঢাকার তাঁতিবাজার থেকে স্বর্ণের অলংকার তৈরি ডাইস কিনে সাতক্ষীরা যাচ্ছিলেন। এ সময় ফরিদপুরের নগরকান্দা এলাকায় বাস থামিয়ে র্যাব পরিচয় তাদের কাছ থেকে সবকিছু লুটে নেয় ডাকাত দল। পরে র্যাব ও স্থানীয়রা যৌথভাবে ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাসের গতিরোধ করে ডাকাত দলের 5 জনকে আটক ও মাইক্রোবাসটি জব্দ করে। এ সময় তাদের কাছ থেকে র্যাবের নকল আইডি কার্ড, পোশাক সহ নানা সরঞ্জাম উদ্ধার করা হয়। আমাদের অনুসন্ধানে এবং তাদের জিজ্ঞাসাবাদে যেটা দেখা গিয়েছে যে এই 5 জনই হলো সংঘবদ্ধ আন্তজেলা ডাকাত দলের সদস্য প্রত্যেকেই। ইতিপূর্বেও এই র্যাবের কোটি পরে র্যাব পরিচয়ে ডাকাতি করেছে বিভিন্ন বাসে, বিভিন্ন পরিবহনে। এখন যেটা যে আমরা যদি একটু সচেতন হই, যারা আন্তজেলা বাস সার্ভিস মালিক যারা আছেন, আমাদের বাসের যদি সিসি ক্যামেরা আমরা লাগাই, তাহলে যেটা হবে যে বাসে কে উঠলো, কে কখন নামলো, প্রত্যেকেই ট্রেস করা সম্ভব হয়। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের আমন্ত্রণে তার সাথে মতবিনিময় করেছেন দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান পিএইচপি ফ্যামিলির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি সুফি মোহাম্মদ মিজানুর রহমান। তিনি জানান, এই সাক্ষাতে দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার হয়েছে। গতকাল সোমবার কুয়ালালামপুরে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। আরও জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। আধুনিক মালয়েশিয়ার রূপকার ও সাবেক প্রধানমন্ত্রী ড মাহাথির মোহাম্মদের আমন্ত্রণে মালয়েশিয়া সফর করেন দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান পিএইচপি ফ্যামিলির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সমাজসেবায় 21 পদকপ্রাপ্ত শিল্পপতি আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান। দেশটির রাজধানী কুয়ালালামপুরে স্থানীয় সময় সোমবার মাহাথির মোহাম্মদের সাথে সাক্ষাৎ করেন তিনি। এ সময় মালয়েশিয়ার এই রূপকার সুফি মিজানকে স্বাগত জানান এবং নৈশভোজে মিলিত হন। শতবর্ষে পদার্পণ করায় মাহাথির মোহাম্মদকে ফুলেল শুভেচ্ছা জানান সুফি মোহাম্মদ মিজান। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই মতবিনিময় আয়োজনে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ব্যক্তিত্ব জিল্লুর রহমান, পিএইচপি পরিবারের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইকবাল হোসেন ও পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম রিঙ্কু। 2014 সালে সুফি মিজানুর রহমানের আমন্ত্রণে সস্ত্রীক বাংলাদেশে আসেন মাহাথির। সে সময় পিএইচপি ফ্যামিলির বিশ্ববিদ্যালয় ইউআইটিএস এর দ্বিতীয় সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি। এছাড়া মাহাথিরের কনিষ্ঠ পুত্র মোহাম্মদ আক্তার পারভেজ বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার অনারারি কনসাল। ফারহিন ইসলাম টুম্পা, এটিএন বাংলা। দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হলো শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপোর রেনো 14 সিরিজ 5G মোবাইল ফোন হ্যান্ডসেট। অপর নতুন ফোন উন্মোচনে সঙ্গী ছিল ডিসকভারিও। রাজধানী তেজগাঁও গুলশান লিংক রোডের আলোকিতে এক মিউজিক্যাল নাইটে ডিসকভারির সঙ্গে যৌথভাবে পরিচালিত অপর বৈশ্বিক উদ্যোগ কালচার ইন আ শটের অংশ হিসেবে অপর নতুন হ্যান্ডসেট দুটিতে এআই প্রযুক্তি নিয়ে আসা হয়েছে। রেনো 14 সিরিজ 5G ও রেনো 14F 5G সিরিজ দুটিতে রয়েছে 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ এবং 8 জিবি র্যাম 256 জিবি স্টোরেজ। ওপাল হোয়াইট ও লুমিনাস গ্রিন রঙের রেনো 14 5Gর দাম নির্ধারণ করা হয়েছে ৭৯,৯৯০ টাকা এবং ওপাল ব্লু ও লুমিনাস গ্রিন রঙের রেনো 14F 5Gর দাম নির্ধারণ করা হয়েছে ৪২,৯৯০ টাকা। আগামী 6 আগস্ট থেকে ক্রেতারা এই ফোনটি হাতে পাবেন। এবার খেলার খবর। নারী এশিয়ান কাপের শক্ত গ্রুপে পড়েছে বাংলাদেশ। 12 দলের এই টুর্নামেন্টে বাংলাদেশের নারীরা পড়েছে বি গ্রুপে। এই গ্রুপে প্রতিপক্ষ হিসেবে আছে 9 বারের চ্যাম্পিয়ন চীন, 3 বারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া এবং উজবেকিস্তান। 2026 সালের 1 থেকে 21 মার্চ অস্ট্রেলিয়ার 5টি ভেন্যুতে হবে এশিয়ান কাপের 21তম আসর। পরাগ আরমানের রিপোর্ট।
ঋতুপর্ণার জোড়া গোলে চলতি মাসের শুরুতেই নারী এশিয়ান কাপ বাছাইয়ে মিয়ানমারকে 2-1 ব্যবধানে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই প্রথমবারের মতো এশিয়ান কাপের চূড়ান্ত পর্বের খেলা নিশ্চিত করে বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলগুলোকে পরাজিত করে অস্ট্রেলিয়ায় মূল পর্বে খেলার টিকিট পায় লাল সবুজের নারী দল। সিডনির টাউন হলে জমজমাট আয়োজন অনুষ্ঠিত হলো এশিয়ান কাপের ড্র। অংশগ্রহণকারী সব দেশের অধিনায়ক ও কোচকে আমন্ত্রণ জানিয়েছিল এএফসি, কিন্তু ইতিহাস করে প্রথমবার এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেয়া বাংলাদেশের কেউ ছিল না ড্রতে। গ্রুপে শক্ত প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন চীন। নারী এশিয়ান কাপে 14 বার অংশ নিয়ে 9 বারই চ্যাম্পিয়ন হয়েছে তারা। আগামী 3 মার্চ নিজেদের প্রথম ম্যাচেই সেই চীনকে মোকাবেলা করতে হবে পিটার বাটলারের দলকে। 6 মার্চ দ্বিতীয় ম্যাচে র্যাঙ্কিংয়ে 9 নম্বরে থাকা উত্তর কোরিয়ার মুখোমুখি হবেন আফ্রিদারা। আর 9 মার্চ গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশ লড়বে 5 বার এই টুর্নামেন্ট খেলা উজবেকিস্তানের বিপক্ষে। 12 দলের এই টুর্নামেন্টের 3 গ্রুপের শীর্ষ 6 দল সরাসরি খেলবে কোয়ার্টার ফাইনাল। তাদের সঙ্গে গ্রুপ পর্বে তৃতীয় হওয়া 3 দলের সেরা 2 দলও পাবে শেষ 8-এর টিকিট। কোয়ার্টার ফাইনালে ওঠা 8 দলের সামনে সুযোগ থাকবে 2027 ব্রাজিল বিশ্বকাপ এবং 2028 লস অ্যাঞ্জেলস অলিম্পিকে খেলার। তবে বাংলাদেশের মেয়েরা সেই সুযোগ কাজে লাগাতে পারবে কি পারবে না, সময়ই সেটা বলে দেবে। পরাগ আরমান, এটিএন বাংলা। জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনালের লাইন আপ অনেকটাই চূড়ান্ত হয়ে গেছে। মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে মেয়েদের বিভাগে সেমিফাইনাল শেষে ফাইনালে উঠেছেন 24 জন। উল্লেখযোগ্যদের মধ্যে 52 কেজি ওজন শ্রেণীতে যুক্তরাষ্ট্র প্রবাসী নরসিংদী গুডউইল ক্লাবের জিনাত ফেরদৌস পরাজিত করেন সেনাবাহিনীর আসিয়া খাতুনকে। 54 কেজিতে সেনাবাহিনীর সীমা হারিয়েছেন পুলিশের আঁখি আক্তারকে। পুরুষদের 54 কেজিতে আনসারের উৎসব আহমেদ হিরোজ স্পোর্টিং ক্লাবের মনির হোসেনকে এবং 57 কেজিতে সেনাবাহিনীর রুহিন রেজা খিলগাঁও প্রগতি সংঘের হোসেন আলীকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছে আরেকবার। জুলাই পুনর্জন্মের মাস, ব্যাপক সংস্কার না হলে আবারও ফিরে আসতে পারে স্বৈরাচার, সতর্ক করলেন প্রধান উপদেষ্টা। নতুনভাবে দেশ গড়ার অঙ্গীকার। হাসিনার অপরাধ 71-এ পাক বাহিনীকেও হার মানিয়েছে, মন্তব্য আইন উপদেষ্টার। ডিসেম্বরের মধ্যে জুলাই গণহত্যার টপ কমান্ডারদের বিচার শেষ করার আশা প্রসিকিউশনের। সংস্কার ও জুলাই সনদ ঘোষণা করে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান বিএনপির। ভয় দেখিয়ে এনসিপির লড়াই থামানো যাবে না, হুঁশিয়ারি নাহিদের। জুলাই সনদের খসড়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মিশ্র প্রতিক্রিয়া। তত্ত্বাবধায়ক সরকার প্রধান ও সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগের বিষয়ে এখনো মতানৈক্য। এবং অবশেষে ডাকসু নির্বাচন নিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান। তফসিল ঘোষণা, 9 সেপ্টেম্বর ভোট গ্রহণ। প্রচারণায় রঙিন পোস্টার ব্যানার নিষিদ্ধ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News।